তোকে চাঁদ দেখতে হবে বাবাকে দেখার আগে। আরে দূর, তোর বাবা নয়, তোর শাশুড়িকে খুঁজছি। সবাই এখানে বসে আছে, উনি গেলেন কোথায়? ওনার কথা তুমি বাদ দাও, উনি নিশ্চয়ই এখন ছাদে উঠেছেন। ওনার নাকি একটা নতুন ধারণা হয়েছে যে চাঁদ যত কাছ থেকে দেখবেন তত নাকি বাবার আয়ু বাড়বে। মা, তাই নাকি? তাইলে আমিও প্লিজ বাড়াবাড়িটা একটু কম করো, এখানে মন দাও। এবার হবে ব্রত কথা পাঠ। কে পড়বে? শোনো না পিসুমণি, তুমি তো দিল্লিতে অনেকদিন ছিলে, তাই ওখানকার অনেক কিছুই তুমি জানো। ব্রত কথা তুমিই পাঠ করো। না রে বাবা, আমার পড়ার থেকে আমাদের বৌরানী পড়লে আরো বেশি ভালো শোনাবে। মানে আমি? না, আমি তোমার কথা বলছি না তিস্তা। তুমি কি পারো কি না পারো সেটা আমরা এখানে সবাই খুব ভালো করে জেনে গেছি। আমি আমাদের বৌরানী মানে কনককে বুঝিয়েছি। বৌরানী চলে এসো, ব্রত পাঠ করে শোনাও আমাদের। এসো। কিছু মনে করো না পিসুমণি, আমি আজ পড়বো না। এটা কেমন কথা হলো বৌরানী? তুমি না পড়লে ওরকম ভক্তি করে সুন্দর করে আমাদের সবাইকে কে পড়ে শোনাবে? মা, আরে বাবা, তুই পাঠ করবি না ঠিক আছে, তাই বলে তুই বলে দিবি যে কে পাঠ করবে কে পড়বে? এটা আমার মার কাছে অনুরোধ মামি। আমাকে কিছু বলা হয়েছে, আমি না করেছি এমনটা কখনো হয়েছে? কিন্তু আজকে আমি পারবো না, কারণ আমার মনটা। পড়ো না বৌরানী, ব্রত কথা পাঠ করলে তোমার মনটা শান্ত হবে আর ভালোও লাগবে। দেখো, কিন্তু এখন যে আমার মনের জোরের খুব দরকার ননদি। আর মা যখন কিছু বলে তখন আমার মনের জোর 1000 গুণ বেড়ে যায়। মা, তুমি আজ ব্রত কথা পাঠ করবে? আচ্ছা বেশ, আমি পড়ছি ব্রত কথা। কিন্তু ব্রত কথা শোনার আগে তোমাদের এটা বলি যে এই কারওয়া চৌথ কেন পালন করা হয় সেটা জানা দরকার। বীরবতীর গল্প? একদম তাই। বীরবতী ছিলেন খুব সুন্দরী এক রাজকন্যা। বিয়ের পরে প্রথম বছর সে বাপের বাড়ি আসে কারওয়া চৌথ ব্রত পালন করবার জন্য। যেহেতু সে রাজকন্যা, সেহেতু নির্জলা বা অনাহারে থাকার অভ্যেস তার ছিল না। ফলে সারাদিনের উপোসের পর সে বড্ড কাহিল হয়ে পড়ল। আর তার ওই চেহারা তার ভাই বোনেদের সহ্য হলো না। তখন তারা সবাই মিলে এক উপায় বের করলো। অদূরে পাহাড়ের কোণে তারা আগুন জ্বাললো। সেই আগুনের আলোয় যখন আকাশ লাল হয়ে উঠল, তখন তার ভাই বোনেরা তাকে বলল যে চাঁদ উঠে গেছে, এবার তুমি খেয়ে নাও। সেই আলো দেখে যখন বীরবতী খাবার গ্রহণ করছে, ঠিক সেই সময় তার কাছে তার স্বামীর মৃত্যু সংবাদ এলো। এসব রিচুয়াল করে আর ব্রত কথা শুনে যে হাজবেন্ডের আয়ু বাড়ানো যায় না, সেটার প্রমাণ আজই হয়ে যাবে। সাত্তকীর প্রতি কিছু উইকনেস আমার আছে, তবে সেটা থেকে অনেক বেশি গা জ্বালা আছে এই কনক, ইন্দিরা চৌধুরী আর ওদের ফ্যামিলিকে নিয়ে। রিভেঞ্জ আমার চাই, আর কিছু পাওয়ার জন্য তো কিছু খোয়াতেই হয়। আমি না হয় সাত্তকীকেই স্যাক্রিফাইস করলাম।
সাবধান হওয়ার আর কোনো সময় দেওয়া যাবে না মিত্তির। ইন্দিরা চৌধুরী অলরেডি আমাকে একবার চেক দিয়ে দিয়েছে। একদম স্যার, মুখের ওপর জবাব দিতে হবে। আপনার মার্কেট খারাপ করার কোনো অধিকার ওনার নেই। মার্কেট কিছু খারাপ হয়নি মিত্তির, যেটা হয়েছে সেটা আমাকে পুলিশ অ্যারেস্ট করার জন্য রেপুটেশন হয়তো একটু গেছে, কিন্তু এবার যেটা হবে সেটা একদম উল্টো। বিশ্বাস? স্যার, আমি আপনার নুন খেয়েছি, বেইমানি করবো না। আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি স্যার। এই একই কথা আগে অনেকবার শুনেছি বিশ্বাস। এবার নতুন খবর শুনতে চাই, আর সেই খবরটা যেন আমার ফলে যায়। ডোন্ট ওয়ারি স্যার, পুরনো ভুল থেকেই তো মানুষ শেখে। এবার আর ছড়িয়ে ছিটিয়ে নয়, সারাক্ষণ আমাদের মধ্যে যোগাযোগ থাকবে। আমি এদিকটা সামলাচ্ছি আর ওদিকটা মিত্তির সামলাবে। আমি যেন সময় মতো সমস্ত আপডেটসগুলো পেতে থাকি। এতক্ষণে নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে। ইয়েস স্যার। কি যেন ব্রত করছে কনক, করবা চৌথ। অপেক্ষা করো ইন্দু, তোমার চাঁদে এবার গ্রহণ লাগবে। একবারে না শেষ করতে পারি একটা একটা করে উইকেট ফেলবো আমি, তাহলে আর খেলায় মজা কোথায়? স্যার বলছিলাম কি, আমরা তাহলে বেরিয়ে পড়ি স্যার? রাত ঠিক 10টায়। মানে? ঠিক রাত 10টায় গ্রহণ লাগবে চৌধুরী বাড়িতে। খবরটা যেন বাড়িতেও পৌঁছে যায়। সে আর বলতে স্যার, এমন একটা খবর এরকম একটা দিনে একেবারে রাজযোগ। এবার তুমি বুঝবে কনক, অরুণেশ ফাঁকা হুমকি দেয় না। আমার বুকে পা তুলে সেদিন কত বড় ভুল করেছিলে তুমি। এবার বাঁচাও, বাঁচাও তোমার সাত্তকীকে। বাবা, ভালো করে দেখো তো, খোঁজো, একটু দেখতে পেলেও কিন্তু বলবে। হ্যাঁ, আরে আকাশে কি মেঘ দেখছিস না? পুরো ঘোলাটে হয়ে আছে, কিছুই তো দেখা যাচ্ছে না। আরে পুরোটা না দেখলে হবে, একটু যদি আলো দেখতে পাও তাতেও হবে, তাতে আমাদের ফাস্টিং শেষ একদম। কি আলো আলো করছো? হ্যাঁ, আলো টালো তো হবে না, ফুল মুন চাই, বুঝেছো? আরে সেটা শুধু বউদের জন্য, আমরা প্রথমবার করছি না, আমাদের জন্য অতটুকুই যথেষ্ট। ও